গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডটি এরশাদনগর নামে পরিচিত। এই এলাকায় প্রায় ৮,৫০০ বসত বাড়িতে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় ৪০,০০০। স্বল্প আয়ের দরিদ্র জনগোষ্ঠীর বসবাস এই এলাকার ৮টি ব্লক জুড়ে। বলা বাহুল্য, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা সমস্যায় জর্জরিত এই ব্লকগুলো। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সুইস রেড ক্রসের সহায়তায় আরবান এম্পাওয়ারমেন্ট এবং রেজিলিয়েন্স প্রকল্প, যেখানে একটি স্লাম এরিয়ার সার্বিক দিকগুলো লক্ষ্য করা হয়েছে। ৩ বছর মেয়াদী একটি কার্যক্রম আমরা বাস্তবায়ন করছি, যার লক্ষ্য হচ্ছে যে বস্তিবাসীর জীবন মান উন্নয়ন করা। এখানে যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন স্থানীয় জনগণ তাদের মূল যে চাহিদার জায়গাটা চিহ্নিত করে, সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনা। এত মাত্রায় ওয়েস্টকে যে ম্যানেজ করা, সেটা একটা বড় চ্যালেঞ্জিং কাজ ছিল। ইতোপূর্বে এই ব্লকগুলোতে কোনো রকম বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পুরো এলাকাটি পরিণত হয়েছিল ময়লা আবর্জনার ভাগাড়ে। উল্লেখ্য, এই এলাকায় প্রতিদিন প্রায় ৮ টন বর্জ্য উৎপাদিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশন অনিয়মিতভাবে কিছু বর্জ্য অপসারণের চেষ্টা করলেও মোট উৎপাদিত বর্জ্যের তুলনায় তা ছিল অপ্রতুল। পুরো বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এবং স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধির চাহিদার ভিত্তিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৮টি ব্লকের মধ্যে সবচেয়ে সমস্যা সংকুল ৩, ৫ ও ৬ নম্বর ব্লককে চিহ্নিত করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয়। প্রকল্প কর্তৃক পরিচালিত জরিপ ২০১৯ অনুযায়ী সেখানে ৩,২৬৫টি বসত বাড়ি রয়েছে। মোট জনসংখ্যার পরিমাণ ১১,৬৯০। রাস্তার মোড়ে, বাড়ির পিছনে, খোলা ড্রেনে প্রতিদিনকার বর্জ্য ফেলাই ছিল এরশাদনগর এলাকার প্রচলিত রীতি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রথমেই এই অভ্যাস বন্ধ করে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ এবং তা নির্ধারিত স্থানে ফেলার উদ্যোগ গ্রহণ করে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ওয়ার্ড উন্নয়ন সমন্বয় কমিটির মাধ্যমে এই বর্জ্য সংগ্রহ প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। এই ওয়ার্ডে আমি কিভাবে বর্জ্য শূন্য করা যায় সেটা নিয়ে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি সহ অন্যান্য যে এনজিওগুলো আছে 3টা মিটিংয়ে আমরা পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বাসাবাড়ি থেকে বর্জ্যগুলো আগে সংগ্রহ করতে হবে। বাসাবাড়ির বর্জ্যগুলো সংগ্রহ করার জন্য আমরা ভ্যান গাড়ির ব্যবস্থা করে দিয়েছি এবং আমরা লোক নিয়োগ করে দিয়েছি। প্রত্যেকটা হাউস হোল্ড থেকে আমরা একটা ফি কালেকশন করি, সেটা দিয়েই যারা ময়লা কালেক্টর আছে তাদের বেতন হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির 3টা ব্লকে 15 জনের মতো ক্লিনার আছে। হাউস হোল্ডের যেটা ফিটা কালেকশন হয় তার বাইরেও যদি কিছু ঘাটতি থাকে সেটা রেড ক্রিসেন্ট দিতেছে। এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কারের পাশাপাশি যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে রাস্তার পাশে স্থাপন করা হয়েছে লোহার ঝুড়ি। একইভাবে এলাকার শিক্ষার্থীদের মাঝে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার জন্য স্কুলেও বসানো হয়েছে পৃথক পৃথক বর্জ্য ফেলার স্থায়ী ঝুড়ি। আমরা ক্লাসের ভিতরে কিছু ফেলি না, যেখানে সেখানে ময়লা ফেলি না, বন্ধুদেরকেও মানা করি প্লাস্টিকের বোতল সব এক জায়গায় ফেলি। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি নিয়মিত সচল রাখতে এলাকাবাসী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে প্রতিটি ব্লকে রাস্তার পাশের দেওয়ালে টানানো হয়েছে স্লোগান সম্বলিত সাইনবোর্ড। বর্তমানে পরিচ্ছন্নতা কর্মীরা রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক সরবরাহকৃত পৃথক রঙের ঝুড়ির মাধ্যমে বাড়িতেই আলাদাভাবে জমা করা জৈব ও অজৈব বর্জ্য সংগ্রহ করেন। সবুজ বালতিতে কোটাবাসি ময়লা ফালাই, নীল বালতিতে পলিথিন, বোতল এগুলো ফালাই। মানে ময়লার দুর্গন্ধ আগে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারতাম না, আর মশা মাছির কারণে ঘরে থাকতে পারতাম না। বসত বাড়ি থেকে সংগ্রহকৃত বর্জ্যগুলো নিয়ে যাওয়া হয় স্থানীয় জৈব সার উৎপাদন কেন্দ্রে। এখানেই জৈব বর্জ্যগুলো কম্পোস্ট সারে পরিণত করা হয়। সংগ্রহকৃত বর্জ্য মোট 4টি ধাপ পার করে পরিণত হয় সবুজ গাছের পরিবেশ বান্ধব খাদ্যে।
এই প্রকল্পটির আওতায় আমরা সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কাজটি করছি। মূলত সোর্সেস সেগ্রিগেশন, কম্পোস্টিং প্রক্রিয়ার মাধ্যমে জৈব সার উৎপাদন এবং পাশাপাশি রিসাইক্লিং যেই ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলোকে বিক্রয় করা। 3টি ম্যাটেরিয়ালস রিকভারি ফ্যাসিলিটিস আমাদের স্থাপন করা হয়েছে অল্টারনেটিভ। এরশাদনগরে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে সেখান থেকে প্রায় প্রতিদিন 1 টন পরিমাণ সার আমরা উৎপাদন করতে সক্ষম হচ্ছি। বর্জ্যের প্রায় 60% রিডিউস হয়ে যাচ্ছে এবং এই প্রকল্পের সুফল ইতিমধ্যে এই এলাকাবাসী ভোগ করছে। সব কিছু মিলে প্রকল্পটি একটি মেসেজ মানুষের মধ্যে দিতে চেষ্টা করছে, বর্জ্য শুধু বর্জ্য নয়, বর্জ্যকে আমরা সম্পদে পরিণত করতে পারি। বর্জ্য থেকে উৎপাদিত সার প্যাকেটজাত করে বাজারজাত করা হয়। 1-1.5 কেজি প্লাস এখন আমার সেল হয়, আর গুণগত মান খুব ভালো, ফসল ভালো হয়। এই সার বাড়ির উঠোন বা ছাদ বাগানে ব্যবহার করে স্থানীয় অধিবাসীরা। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার কল্যাণে একসময়কার বর্জ্য এখন সবুজ পরিবেশ গড়ে তুলতে সহায়তা করছে। আমি রেড ক্রিসেন্টের থেকে জৈব সার পেয়েছি। সেই সার পেয়ে আমি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি। দেওয়ার পর আমার গাছগুলি দ্রুতভাবে বেড়ে উঠেছে। সার দেওয়ার পর থেকে আল্লাহর রহমতে আমার গাছে ভালোই ফলন ধরতেছে। এটা তো জৈব সার, এটার ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা যে কোনো মানুষই ব্যবহার করতে পারে, আর এটা ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি নাই। এর জন্য এটা আমি নিজেও ব্যবহার করি, কাস্টমারের কাছে ওই কথাই বলে দিই। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম চালিকা শক্তি স্থানীয় অধিবাসীরা। তাই প্রকল্পের শুরু থেকেই স্থানীয় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততার লক্ষ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পচনশীল ময়লা হচ্ছে যেগুলো কি মাটিতে মিশে যায়। পচনশীল ময়লা থেকে সার তৈরি করা যায়, এটা কি আমরা জানি? নিয়মিত উঠান বৈঠক, প্রতিটি ঘরে ঘরে স্বেচ্ছাসেবকদের একান্ত উপস্থিতির পাশাপাশি সচেতনতামূলক মূকাভিনয়ের আয়োজন এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে। বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয়দের নিয়মিত অংশগ্রহণের লক্ষ্যে নারীদের জন্য বর্জ্য পৃথকীকরণ প্রতিযোগিতা ও পুরুষদের জন্য রাস্তা পরিষ্কার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাধারণত এটা মহিলাদের কাজ, আমরাও যদি পাশাপাশি এই কাজটা করি আমাদের আনন্দও লাগবে এবং জায়গাটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব অনুধাবনে শিশুদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা ও কিশোর কিশোরীদের জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নিয়মিত কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। প্রধানত জীবাণু আমাদের দেহে কোন অঙ্গের মাধ্যমে প্রবেশ করে? হাতের মাধ্যমে। যেহেতু স্কুলটা একটা স্লাম এলাকায়, এখানে আশপাশের বাড়ি থেকেও ময়লা আবর্জনা আমার স্কুলের মাঠে ফেলতো। তো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যখন স্কুলটাকে জিরো ওয়েস্ট স্কুল হিসাবে রূপান্তরিত করার জন্য প্রস্তাব রাখে, তখন আমিও তাদের সাথে একমত পোষণ করি। এবং যখন আমাদের কাজটা শুরু হলো তখন আমার ক্লাসরুমগুলো একদম ময়লা শূন্য, অর্থাৎ তারা কিছু খেয়ে ক্লাসরুমে ফেলতো, সেগুলো তারা নির্দিষ্ট চেম্বারে ফেলে দেয়। যে অভ্যাসটা আমরা আমাদের শিশুদের মধ্যে তৈরি করতে পেরেছি, এইটা যদি সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে তাহলে ইনশাল্লাহ আমাদের পরিচ্ছন্ন বাংলাদেশ হতে খুব বেশি সময় লাগবে না। 2019 সালে যখন প্রকল্পটি চালু হয় তখনকার ময়লার ভাগাড় হিসেবে খ্যাত সেই এরশাদ নগরের বেশ কিছু গলি এখন বর্জ্যমুক্ত গলি হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এলাকার ড্রেনেজ ব্যবস্থা হয়েছে সচল। উন্মুক্ত ড্রেনের পরিবর্তে এখন দেখা মেলে ঢাকনাযুক্ত, দুর্গন্ধমুক্ত, পরিষ্কার রাস্তাঘাটের। বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সুফলে উদ্বুদ্ধ হয়ে আশেপাশের এলাকার বাসিন্দারাও তাদের এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করেছেন, যা প্রশংসনীয়। স্থানীয় জনগণের উদ্যোগে সাড়া দিয়ে সিটি কর্পোরেশন রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় একটি ম্যাটেরিয়াল রিকভারি সেন্টার নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। 49 নম্বর যে এলাকাটা ডেন্সলি পপুলেটেড হওয়ার কারণে বর্জ্যের জেনারেশনও বেশি এবং এটা ডিসপোজালের জন্য আমাদেরকে অনেক বেশি সমস্যার মুখোমুখি হতে হয়। তো আমরা আশা করছি যে প্রকল্পটা নেওয়া হয়েছে, প্রকল্পটা প্রায় 94 লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটা নির্মাণাধীন। এখন 2022 মার্চের মধ্যে আশা করছি এটা শেষ হবে। এই প্রকল্প চালু হলে বর্জ্যমুক্ত এরশাদ নগর গঠনে এলাকাবাসীর স্বপ্ন পূরণ হবে।